হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা সি ফিভার লেসন 6-এর যে সি ফিভার সেই কবিতাটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আমাদের টেক্সট বইয়ের শেষ যে কবিতা, যেটা হচ্ছে দ্য স্নেল বাই উইলিয়াম কাউপার, সেই কবিতাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো কবিতাটির প্রথমে আমরা কবি সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই। এই যে কবি, যার নাম উইলিয়াম কাউপার, এই উইলিয়াম কাউপার তার জন্ম হচ্ছে 1731 সালে। তিনি 18 সেঞ্চুরির একজন খুব জনপ্রিয় কবি। তার এই যে জনপ্রিয়তা, তার কারণ কি? তার কারণ তিনি যে 18 সেঞ্চুরির যে রোমান্টিক বা নেচার পোয়েট্রি, এই যে নেচার পোয়েট্রি যে ধারা, সেই ধারার তিনি পরিবর্তন করেন। কিভাবে? তিনি ব্রিটেনের গ্রাম্য জীবনের বা পল্লী সমাজের এবং সাধারণ মানুষের নিত্য জীবনের কাহিনী নিয়ে তিনি কবিতা লিখতে শুরু করেন। তাই তার কবিতা এত সবার মধ্যে জনপ্রিয়তা লাভ করে এবং তিনি একটি সামান্য জিনিসকে কী করতেন, খুব অসামান্যভাবে তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলতেন, যেটা আমরা দ্য স্নেল কবিতা, যে কবিতা আমরা আজ পড়তে চলেছি, সেই কবিতাটার মধ্যে খুব সুন্দরভাবে লক্ষ্য করব। তো বিখ্যাত কবি এস.টি. কোলরিজ তিনি এই উইলিয়াম কাউপারের প্রশংসা করে বলেছিলেন, হি ইজ দ্য বেস্ট মডার্ন পোয়েট, অর্থাৎ তিনি হচ্ছেন সবচাইতে ভালো আধুনিক কবি। এই আখ্যা তিনি দিয়েছিলেন উইলিয়াম কাউপারকে। আজকে যে কবিতাটা আমরা পড়ব, দ্য স্নেল, এই কবিতাটি, দ্য স্নেল শব্দের অর্থ আমরা সবাই জানি শামুক, একটা খুব ক্ষুদ্র জিনিস, খুব তুচ্ছ একটা জিনিস আমাদের কাছে। কিন্তু এই ক্ষুদ্র বা তুচ্ছ জিনিসকে কবি আমরা দেখব কি সুন্দরভাবে কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। তার যে কার্যকলাপ, তার যে অ্যাক্টিভিটি, খুব সুন্দরভাবে এই কবিতার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। আমরা টাইটেলটা যদি লক্ষ্য করি, দেখব দ্য স্নেল কথাটা লেখা আছে, অর্থাৎ প্রথমে একটা ডেফিনাইট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? এর ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, এই দ্য ডেফিনাইট আর্টিকেলটা ব্যবহার করার মাধ্যমে তিনি সমগ্র শামুক প্রজাতিকে তিনি যেন বোঝাতে চেয়েছেন। আমরা কবিতার টেক্সটে আসি। দেখো, এই কবিতাটাতে টোটাল 4টে স্ট্যাঞ্জা আমাদের পাঠ্য, কিন্তু এই কবিতাটা টোটাল 6টা স্ট্যাঞ্জা আছে। শেষ 2টো স্ট্যাঞ্জা আমাদের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি, শুধুমাত্র 4টে স্ট্যাঞ্জাই দেওয়া হয়েছে। আমরা এই 4টে স্ট্যাঞ্জাই একটু আলোচনা করব। প্রথমে দেখো আছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। এখানে 4টে জিনিসের কথা বলা হয়েছে। টু গ্রাস, গ্রাস মানে আমরা সবাই জানি ঘাস, অর লিফ অথবা পাতা, গাছের পাতা, অর ফ্রুট অথবা ফল, অর ওয়াল, ওয়াল মানে হচ্ছে দেওয়াল। তাহলে এই যে 4টে জিনিস, হয় ঘাসে, নাই পাতায়, না হলে কোনো ফলে, না হলে কোনো দেওয়ালে, কি করে? দ্য স্নেল, এই শামুক, স্টিক্স, STICK বানানটা প্রত্যেকে লক্ষ্য করো। স্টিক, স্টিক শব্দের অর্থ কি? স্টিক শব্দের অর্থ হচ্ছে ক্লিং, লেগে থাকা বা আটকে থাকা। তাহলে এই সমস্ত জিনিসগুলোতে হয় ঘাসে, নাই পাতায়, নাই কোনো ফলে, না তো কোনো দেওয়ালের মধ্যে শামুক কী করে? সে লেগে থাকে। কীরকমভাবে? ক্লোজ, ক্লোজ শব্দ অর্থ আমরা জানি কাছে বোঝায়। এইখানে ক্লোজ মানে আমরা কি বলবো? এখানে আমরা ক্লোজ মানে বলবো টাইটলি, খুব দৃঢ়ভাবে বা শক্তভাবে। তাহলে এই যে 4টে বস্তু বা 4টে জিনিসের কথা বলা হলো, এই 4টে জিনিসের মধ্যে শামুক কীরকমভাবে আটকে থাকে? ইট ক্লিংস অথবা ইট স্টিক্স ক্লোজলি অর টাইটলি, খুব শক্তভাবে, খুব দৃঢ়ভাবে সে কিন্তু আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, ফিয়ার মানে হচ্ছে ভয়, আর ফল মানে আমরা জানি পড়ে যাওয়া। নর ফিয়ার্স টু ফল মানে হি হ্যাজ নো ফিয়ার টু ফল ফ্রম দেয়ার, সেখান থেকে পড়ে যাওয়ার কোনো ভয় কিন্তু তার মধ্যে নেই। সে এমনভাবে আটকে থাকে, তার পড়ে যাওয়ার কোনো ভয় কিন্তু তার মধ্যে থাকে না। অ্যাজ ইফ যেন মনে হয়, হি গ্রিউ দেয়ার, সে সেখানেই বড় হয়েছে, সে সেখানেই বেড়ে উঠেছে। হাউস অ্যান্ড অল টুগেদার, হাউস মানে আমরা জানি বাড়ি বা ঘর,
এইখানে হাউস বলতে কি, একটা শামুকের হাউস বলতে তার আমরা দেখেছি শামুকের ওপরে কি থাকে, একটা খোলা থাকে, একটা সেল থাকে, এই সেলটাকে বোঝানো হয়েছে। এখানে হাউস বলতে এই সেলটাকে বোঝানো হয়েছে, তার যে বাড়ি, তার যে সেল এবং সমস্ত কিছু একসাথে যেন সে সেখানেই বেড়ে উঠেছে। তাহলে প্রথম স্ট্যান্ডায় কবি কি বলতে চাইছে, কোনো ঘাসের মধ্যে বা কোনো গাছের পাতায় বা কোনো ফলে বা কোনো ওয়ালে বা কোনো দেওয়ালে যেখানেই একটা শামুক থাকুক না কেন, সে এমনভাবে সেখানে আটকে থাকে, অ্যাজ ইফ যেন দেখে মনে হয় হি গ্রিউ দেয়ার, সে সেখানেই বেড়ে উঠেছে, উইথ অল আদার থিংস, তার যে সমস্ত জিনিস, তার যে হাউস, তার যে সেল, সমস্ত কিছু নিয়ে সে যেন সেখানেই বেড়ে উঠেছে, সে যেন সেখানেই বড় হয়েছে। এটা গেল আমাদের ফার্স্ট স্ট্যান্জা। তাহলে ফার্স্ট স্ট্যান্জাতে সামারাইজ করতে গেলে আমরা কি বলতে পারি, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা দ্য স্নেল হোয়ার এভার ইট স্টিক্স, যেখানেই সে লেগে থাকুক না কেন, হ্যাজ নো ফিয়ার টু ফল ফ্রম দেয়ার, সেখান থেকে পড়ে যাওয়া তার কোনো ভয় থাকে না, অ্যাজ ইফ যেন দেখে তাকে মনে হয় ইটস এ পার্ট অফ দ্যাট অবজেক্ট, সে যেন সেই বস্তুটারই একটা অংশ। কোন বস্তুটার, যে বস্তুটার মধ্যে সে আটকে থাকে বা লেগে থাকে, সেই বস্তুটি যেন একটা অংশ বলে মনে হয়। এবার দেখো আমরা সেকেন্ড স্ট্যান্ডায় আসছি। সেকেন্ড স্ট্যান্ডায় শুরু হচ্ছে উইদিন দ্যাট হাউস। উইদিন কথার অর্থ কি, উইদিন শব্দ অর্থ হচ্ছে ইনসাইড, ভিতরে। তাহলে উইদিন দ্যাট হাউস, সেই বাড়িটার ভিতরে। এখানে হাউস বলতে আমরা একই কথা আগেই বললাম, হাউস বলতে সেই সেলটাকে বোঝানো হয়েছে, তার যে ওপরের যে খোলসটা, শক্ত খোলস, সেটাকে বোঝানো হয়েছে, সেলটাকে। তাহলে সেই সেলের মধ্যে সিকিওর হি হাইডস, হাইড মানে হচ্ছে লুকানো, আর সিকিওর শব্দের কথা আমরা জানি সেফ, সুরক্ষিত, সেফলি। তাহলে হি হাইডস দেয়ার সেফলি, সে সেখানে লুকোয় কীরকমভাবে, খুব সুরক্ষিতভাবে, তাই না, হার্মলেসলি, খুব সুরক্ষিতভাবে সে সেখানে লুকিয়ে পড়ে। কখন লুকায়, হোয়েন, যখন ডেঞ্জার মানে আমরা সবাই জানি কি, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। তাহলে যখন বিপদ, কীরকম বিপদ, ইমিনেন্ট, এই ইমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে মানে হুইচ ইজ অ্যাবাউট টু কাম, যে আসছে বা আসন্ন কোনো বিপদ যখন আসে, বিটাইড শব্দ অর্থ হচ্ছে ঘটা, হ্যাপেন। তাহলে আসন্ন কোনো বিপদ যখন আসে তখন, কীরকম বিপদ, অফ স্টর্ম, ঝড়ের, অথবা আদার হার্ম, অন্য কোনো ক্ষতি, হার্ম মানে হচ্ছে ক্ষতি, সেটা ঝড়ের বিপদ হতে পারে অথবা অন্য কোনো ক্ষতি হতে পারে, বিসাইডস অফ ওয়েদার, আবহাওয়া ছাড়া। আবহাওয়ার থেকে তো বিপদ হতেই পারে, আবহাওয়ার ডেঞ্জার বলতে আমরা বুঝি ঝড়, বৃষ্টি ইত্যাদি। এছাড়াও আবহাওয়ার বিপদ তো আছেই, এছাড়াও আরও যে আদার্স হার্ম, অন্যান্য যে সমস্ত ভয় বা ক্ষতি, সেই ক্ষতি যখন তার সামনে আসে তখন সে কী করে, হি হাইডস ইনসাইড বা উইদিন হিজ সেল সিকিউরলি, সুরক্ষিতভাবে তার যে সেল, তার সেই সেলের মধ্যে সে কিন্তু আশ্রয় নেয়, সে লুকিয়ে পড়ে। এটা গেল আমাদের সেকেন্ড স্ট্যান্জা। এই সেকেন্ড স্ট্যান্জা তাহলে কি দেখলাম, যে হোয়েন এনি কাইন্ড অফ ডেঞ্জার অ্যাপিয়ার্স বিফোর দ্য স্নেল, যখন কোনো ধরনের বিপদ সেই শামুকের সামনে আসে তখন সে কী করে, দ্য স্নেল হাইডস ইটস সেলফ, নিজেকে সে লুকিয়ে নেয়, উইদিন ইটস সিকিওর হাউস, তার সেই সুরক্ষিত ঘর বা সেল, সেই সেলের মধ্যে। এবার আমরা আসবো থার্ড স্ট্যান্জা। থার্ড স্ট্যান্জা আমরা দেখতে পাচ্ছি শুরু হচ্ছে গিভ মানে আমরা জানি দেওয়া, দাও, বাট হিজ হর্নস, আমরা হর্ন শব্দটা পড়েছি, হর্ন শব্দ অর্থ হচ্ছে শিং, গরু বা কোনো যে সমস্ত প্রাণীর শিং থাকে, যেমন গরুর শিং থাকে, ছাগলের থাকে, এই হর্ন শব্দটার অর্থ শিং বোঝায়। আমরা শামুককে দেখেছি, শামুক একটা খুব ছোট্ট প্রাণী, শামুকের শিং বলতে কি, শামুকের আমরা দেখব শামুকের সামনে দুটো ছোট ছোট সুঁড়ের মতো থাকে, ওটাকে এখানে কবি হর্ন বলেছেন। তাহলে শামুকের যে দুটো হর্ন থাকে, সেই হর্নে আমরা যদি কি করি, গিভ যদি দিই, কি, দ্য স্লাইটেস্ট টাচ। আমরা স্লাইট কতটা পড়েছি, স্লাইট মানে হচ্ছে মৃদু বা হালকা, এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, সেই ওয়ার্ডটার স্লাইটের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, স্লাইট, স্লাইটার, স্লাইটেস্ট আমরা ডিগ্রি পড়েছি। তো স্লাইটেস্ট মানে কি বলবো, সবচাইতে মৃদু,
হালকা একদম। যদি মৃদু টাচ মানে হচ্ছে স্পর্শ, আমরা যদি মৃদু স্পর্শ দিই কোথায়, ইন হিজ হর্নস, তার দুটো যে সুর সামনে বেরিয়ে থাকে সেই সুর দুটো যদি আমরা হালকাভাবে স্পর্শ করি তাহলে কি হবে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ। সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং মানে কি, কালেক্ট করা মানে নিজেকে সংকোচন বা গুটিয়ে নেওয়া। তার আত্মসংকোচন পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা বা আত্মসংকোচন ক্ষমতা ইজ সাচ, হয় এতটাই বেশি যে কি করে সে সঙ্গে সঙ্গে হি শ্রিঙ্ক শব্দ অর্থ হচ্ছে সংকুচিত করে নেওয়া, নিজেকে সেই জায়গা থেকে গুটিয়ে নেওয়া। হি শ্রিঙ্কস, সে নিজেকে সংকুচিত করে নেয় কোথায়, ইনটু হিজ হাউস, তার সেই বাড়ি, তার যে ঘরের মধ্যে। হাউস বলতে আমরা আগেই বলেছি হাউস হচ্ছে এখানে সেল, তার সেলটাই হচ্ছে তার হাউস। সেই সেলের মধ্যে নিজেকে সে গুটিয়ে নেয় উইথ মাচ ডিসপ্লেজার মানে কি, বিরক্তি। কেউ যদি তার হর্নে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সে নিজেকে গুটিয়ে নেয় তার সেই সেলের মধ্যে, এবং সেই সময় তার অ্যাটিটিউডটা কীরকম থাকে, সে কিন্তু খুশি হয় না, সে খুব বিরক্তি সহকারে এই কাজটা করে, সে খুব বিরক্তির সাথে নিজেকে সে এখান থেকে গুটিয়ে নেয়। আমরা আসছি ফোর্থ স্ট্যাঞ্জা। এখানে দেখো ফোর্থ স্ট্যাঞ্জা শুরু হচ্ছে, হোয়ার এভার হি ডোয়েলস, সে যেখানেই থাকে। ডোয়েল মানে আমরা সবাই জানি বাস করা, লিভ। ডোয়েল শব্দ হচ্ছে যে লিভ, তাহলে হোয়ার এভার হি ডোয়েলস, সে যেখানেই বাস করে, সে যেখানেই থাকুক না কেন, হি ডোয়েলস অ্যালন, সে সেখানে একাই থাকে। অ্যালন শব্দ অর্থ হচ্ছে লোনলি, একা। সে সেখানে নির্জনভাবে একাই থাকে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান। এক্সেপ্ট, EXCEPT বানানটা লক্ষ্য করো টেক্সট বইয়ে। এক্সেপ্ট কথার অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া, তাহলে এক্সেপ্ট হিমসেলফ মানে নিজেকে, তাহলে নিজেকে ছাড়া। হ্যাজ চ্যাটেলস নান, হি হ্যাজ নো চ্যাটেলস। চ্যাটেলস শব্দ অর্থ কি, চ্যাটেল শব্দ অর্থ হচ্ছে পার্সোনাল পজেশন বা পার্সোনাল বিলঙ্গিংস, মানে নিজের সম্পত্তি। নিজের সম্পত্তি বলতে আমরা কি, আমরা যেমন নিজের সম্পত্তি বলতে আমার একটা ফোন আছে, ফোনটা আমার নিজস্ব পার্সোনাল পজেশন। আমার জামা কাপড় আছে, এগুলো সব হচ্ছে আমার পার্সোনাল পজেশন, তাই না? তাহলে এগুলো হচ্ছে পার্সোনাল পজেশনস। তাহলে একটা স্নেলের কোনো পার্সোনাল পজেশন বলে কিছু থাকে না, এক্সেপ্ট হিমসেলফ, নিজেকে ছাড়া। সে নিজেই সব, নিজেকে ছাড়া তার পার্সোনাল বিলঙ্গিংস বলে কিন্তু কিছু নেই, তার পার্সোনাল সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি বলে কিছুই নেই নিজেকে ছাড়া। এবং এই ব্যাপারটার জন্য হি ইজ ওয়েল স্যাটিসফাইড। দেখো সে কিন্তু ওয়েল স্যাটিসফাইড, তার কিন্তু কিচ্ছু নেই, নিজে ছাড়া তার কিন্তু কোনো সম্পত্তি নেই, তা সত্ত্বেও কিন্তু সে ওয়েল স্যাটিসফাইড, সে খুব আত্মতুষ্ট, তার আত্মসন্তুষ্টি আছে। কেন? টু বি হিজ ওন হোল ট্রেজার। সে আত্মসন্তুষ্ট, স্যাটিসফাইড কেন? টু বি হিজ ওন হোল ট্রেজার, নিজের সর্বস্ব হওয়ার জন্য। নিজের সম্পত্তি, তার আর কিছু নেই, সে নিজের সম্পত্তি। তাই এই ব্যাপারটার জন্য সে কিন্তু ওয়েল স্যাটিসফাইড, খুবই সে সন্তুষ্ট। কবিতার এখানে শেষ। দেখো কবিতাটা খুবই ছোট্ট কবিতা, এবং একটা স্নেলের যে অ্যাক্টিভিটি, স্নেল একটা ছোট্ট একটা প্রাণী যাকে আমরা হয়তো আমাদের আশেপাশে দেখি, কোনো দেওয়ালের মধ্যে দেখতে পাই বা আশেপাশে আমরা দেখতে পাই, কিন্তু সেই প্রাণীটাকে আমরা কিন্তু কোনো গুরুত্ব দিই না। কিন্তু এখানে উইলিয়াম কাউপার কবি এই যে ছোট্ট একটা প্রাণী স্নেলকে নিয়ে কবিতা লিখলেন, তার যে অ্যাক্টিভিটিগুলো সুন্দরভাবে প্রকাশ করলেন, এটা কি শুধুমাত্র এমনি মানে শুধুমাত্র তো একটা প্রাণীর, একটা ছোট্ট একটা প্রাণীর, ক্ষুদ্র একটা প্রাণীর শুধুমাত্র এই যে অ্যাক্টিভিটিগুলো তিনি একটা কবিতার মধ্যে ফুটিয়ে তুললেন, এর অন্তর্নিহিত কি কোনো বার্তা বা ব্যাখ্যা নেই? অবশ্যই আছে। কবি এই যে ছোট্ট একটা প্রাণীর যে অ্যাক্টিভিটি, তার যে কার্যকলাপ, এটার মধ্যে দিয়ে মানুষকে, আমাদের একটা বার্তা দিতে চেয়েছেন, তিনি আমাদেরকে একটা শিক্ষা দিতে চেয়েছেন। কীরকম? তার যে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো মানুষকে কবির মতো একটা শিক্ষা দেয়। কীরকম শিক্ষা দেয়? যেমন ধরো ফার্স্ট স্ট্যাঞ্জা, আমরা প্রথম স্ট্যাঞ্জা যদি লক্ষ্য করি, সেখানে দেখলাম কি, ফার্স্ট স্ট্যাঞ্জায় আমরা দেখলাম যে
ফল ফুল বা ঘাস বা দেওয়ালের মধ্যে যেখানেই হোক না কেন স্নেল আটকে আছে কীরকমভাবে, এতটাই টাইটলি যে তার পড়ে যাওয়ার কিন্তু সেখান থেকে কোনো ভয় নেই। হি হ্যাজ নো ফিয়ার্স টু ফল ফ্রম দেয়ার। এই যে একটা সেলফ কনফিডেন্স, লেখক বলতে চাইছেন যে কোনো কাজ যদি আমরা মনোযোগ দিয়ে বা কনফিডেন্টলি করি তাহলে কী হবে, সেই কাজ অসফল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, সেই কাজে আমরা সফল হবই। এই ফার্স্ট স্ট্যান্জায় কবি যেন এই বার্তাটা দিতে চেয়েছেন। ঠিক সেরকমভাবে সেকেন্ড স্ট্যান্জায় আমরা দেখব, সেকেন্ড স্ট্যান্জায় দেখছি কি, যে তার যে হাউস, সে নিজের পিঠের উপর নিজের যে হাউস সেটাকে সে বয়ে বেড়াচ্ছে, তাই না? এবং যখনই সে বিপদ দেখছে, তার যখন কোনো বিপদ, তখন সে কী করছে, নিজেকে সেই মানে আসন্ন বিপদ থেকে নিজেকে কিন্তু সে রক্ষা করছে, তাই না? সে সেই হাউসের মধ্যে, সেই বাড়ির মধ্যে সে কিন্তু লুকিয়ে যাচ্ছে এবং সে নিজেকে রক্ষা করছে। তাহলে দেখো এখানে এই যে শেল্টার, নিজেকে বিপদ থেকে যে রক্ষা করা, এর জন্য কিন্তু স্নেল কারোর উপর কি নির্ভর করে? সে কিন্তু অন্য কারোর উপর নির্ভর করে না, কারণ সে সেলফ সাফিসিয়েন্ট, সে অন্য কোনো কারোর উপর কিন্তু নির্ভর করে না। ঠিক একই রকমভাবে থার্ড স্ট্যান্জা যখন আমি দেখব, থার্ড স্ট্যান্জাতেও দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, তার যে সেলফ কন্ট্রোল, সংকোচন, আত্মনিয়ন্ত্রণ, সেই ক্ষমতাটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যখন আমরা কোনো বিপদের মুখোমুখি হয় তখন আমরা কি করি, তখন স্নেল কি করছে, স্নেল কিন্তু দেখো নিজেকে কিন্তু সংবরণ করছে, সেখান থেকে নিজেকে কিন্তু গুটিয়ে নিচ্ছে। মানুষেরও সেই গুণটা বা সেই অ্যাক্টিভিটি করা উচিত, যখন কোনো বিপদ আসবে তখন তার সেলফ কন্ট্রোল, সেই বিপদ থেকে নিজেকে সেলফ কন্ট্রোল রাখার ক্ষমতা কিন্তু মানুষেরও থাকা উচিত, এই স্নেলের মতো। ভেরি লাস্ট স্ট্যান্জা, যেটা শেষ স্ট্যান্জা, 4 নম্বর স্ট্যান্জা, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্নেল নিজেই নিজের সব কিছু, অন্য কিছু তার কোনো প্রয়োজন নয়। নিজের ভ্যালু, নিজের গুরুত্ব সে কিন্তু বোঝে। সে অন্য কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না, সে নিজেকে নিয়েই সন্তুষ্ট, তার যা আছে সেটা নিয়েই সে সন্তুষ্ট। সেলফ ভ্যালুয়েশন সে কিন্তু বোঝে, এটা মানুষেরও বোঝা উচিত। যা করব নিজে করব, কারোর ওপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হব না, কারণ নিজের দাম নিজের কাছে সবচেয়ে বেশি থাকা উচিত, নিজের ভ্যালু নিজের বোঝা উচিত। এই যে ছোট ছোট কতগুলো কাজ স্নেল যেই অ্যাক্টিভিটিগুলো করছে, সেই কাজের মাধ্যমে কবি কিন্তু পাঠকদের, আমাদের বার্তা দিতে চেয়েছেন। এই কবিতাটি এখানেই শেষ, ছোট্ট একটা কবিতা, খুব সোজা কবিতা। আগের দিন যে কবিতার আলোচনা করেছিলাম সি ফিভার, সেখান থেকে আমি কোশ্চেন এখনও দিইনি, তবে আগামীকাল সেখান থেকে কোশ্চেন কিন্তু আমি দিয়ে দেবো। আর অনেক ছাত্রছাত্রীরা আমাকে ফোন করেছিলে যে লেসন 4 যে কবিতাটা আছে আওয়ার ওন ট্রু ফ্যামিলি, সেটা ক্লাসে আলোচনা হয়েছিল, কেউ ওটা আর একবার রিভাইজ করার জন্য বলেছে আমাকে। তো আমি নেক্সট দিন যেদিন ভিডিও দেবো সেদিন আমি আওয়ার ওন ট্রু ফ্যামিলিটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, কোশ্চেনগুলো দিয়ে দেবো নেক্সট দিনে। গুড বাই।